হ্যালো। তো এর আগে যেটা পড়ানো হয়েছিল সেটা হচ্ছে কি, যে ফ্যারাডে ল পড়ানো হয়েছিল, আর ফ্যারাডে ল এর পরে পড়ানো হয়েছিল স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড। ঠিক আছে, প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার পড়ানো হয়েছিল। তো আজকে যেটা পড়ানো হবে সেটা হচ্ছে ইলেকট্রোকেমিক্যাল সিরিজ, আর যতটা পারবো পড়াবো আজকে। ঠিক আছে, তো দেখা যাক ইলেকট্রোকেমিক্যাল সিরিজটা কি। ঠিক আছে, দেখো এর আগে বলি একটুখানি, যে গ্যালভানিক সেলে যখন বলা হয়েছিল যে জিঙ্ক ধাতু হওয়ার জন্য ইলেকট্রন বর্জন করে Zn2+ আয়ন তৈরি করতে পারে, তাহলে সেক্ষেত্রে কপারও তো ধাতু, তাহলে কপারও তো Cu2+ আয়ন তৈরি করতে পারতো। হুম, কপারও তো ইলেকট্রন বর্জন করতে পারতো, বাট কপার ইলেকট্রন বর্জন না করে কি হচ্ছিল, অপোজিট রিঅ্যাকশনটা হচ্ছিল এরকম, যে কপার 2+ দুখানা ইলেকট্রন অ্যাকসেপ্ট করে Cu সলিডে পরিণত হচ্ছিল। তো এরকম ঘটনাটা কেন ঘটলো, এরকম ঘটনা কেন ঘটলো, সেই কথার উত্তরেই আজকের প্রশ্নের আজকের পড়া। ঠিক আছে, দেখা যাক তাহলে। এবার আমরা দেখবো ইলেকট্রোকেমিক্যাল সিরিজ কাকে বলে, বা ইলেকট্রোকেমিক্যাল সিরিজ কি জিনিস। ওকে, যাকে বাংলায় বলা হয় তড়িৎ রাসায়নিক শ্রেণী। তড়িৎ রাসায়নিক শ্রেণী তো কি, ইট ইজ আ সিরিজ, ইট ইজ আ সিরিজ where elements where elements are arranged, where elements are arranged with their increasing order of standard reduction potential, standard reduction potential, যেটাকে আমরা বলি এসআরপি, যেটাকে আমরা কি বলি এসআরপি। তাহলে সংজ্ঞায় কি বলা হচ্ছে, যে ইট ইজ আ সিরিজ ওয়্যার এলিমেন্টস আর অ্যারেঞ্জড উইথ দেয়ার ইনক্রিজিং অর্ডার অফ স্ট্যান্ডার্ড ইলেকট্রন স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল। ঠিক আছে, বাংলায় হচ্ছে কি, এটা হচ্ছে একটা শ্রেণী যেখানে মৌলগুলোকে বা কোনো অ্যাটম বা আয়নকে কিভাবে সাজানো হয়, তাদের ক্রমবর্ধমান ইনক্রিজিং অর্ডার অফ স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল, তাদের ক্রমবর্ধমান প্রমাণ বিজারণ বিভব অনুসারে সাজানো হয়। এটা হচ্ছে এমন একটা শ্রেণী যে শ্রেণীতে মৌলগুলিকে তাদের ক্রমবর্ধমান প্রমাণ বিজারণ বিভব অনুসারে সাজানো হয়। ঠিক আছে, এটা হচ্ছে ইলেকট্রোকেমিক্যাল সিরিজের ব্যাপার। এখন বিষয় হচ্ছে, এই যে এখানে কথাটা বলেছি যে স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল, সেটা তোমরা জানো যে রিডাকশন ঘটবে এবং সেই রিডাকশন হওয়ার ফলে যে পোটেনশিয়াল ডিফারেন্সটা ক্রিয়েট হবে, বাট সেটা স্ট্যান্ডার্ড স্টেটে, সেটা 25°C তাপমাত্রায় বা 1 মোলার কনসেন্ট্রেশনে বা 1 atm চাপের ক্ষেত্রে। ঠিক আছে, স্ট্যান্ডার্ড অবস্থায়। তো যতগুলো আয়ন থাকবে সেগুলো কিসে পরিণত হবে, মেটালে পরিণত হবে। ঠিক আছে, যতগুলো আয়ন থাকবে শুধু মেটাল বলে নয়, সেগুলো অ্যাটমে পরিণত হবে। আয়ন অ্যাটমে পরিণত হলেই তো রিডাকশন হয়। আয়ন যখন পজিটিভ আয়ন যখন অ্যাটমে পরিণত হবে তখনই তো রিডাকশন হবে, তাই না? তাহলে একটুখানি আমরা দেখে নেব এদের অর্ডারটা। দেখো এখানে এই সাইডে লিখে রিঅ্যাকশন, রিঅ্যাকশন এখানে আমরা লিখব রিপ্রেজেন্টেশন, রিপ্রেজেন্টেশন রিপ্রেজেন্টেশন, আর এখানে লিখবো আমরা এসআরপি ভ্যালু। ওকে, তাহলে রিঅ্যাকশন দেখো, ফার্স্ট আমরা লিখবো লিথিয়ামের টাইম, যে Li প্লাস প্লাস ইলেকট্রন সেটা কনভার্ট হচ্ছে Li কনভার্ট হচ্ছে। তাহলে এটা কি হচ্ছে, রিডাকশন হয়েছে। দেখো পজিটিভ আয়ন কিসে পরিণত হয়েছে, অ্যাটমে পরিণত হয়েছে। তো এই সেলটাকে রিপ্রেজেন্ট করব কিভাবে, E নট
মানে স্ট্যান্ডার্ড রিডাকশন পটেনশিয়াল নিচ্ছি। এই রিডাকশন হলে দেখাতে হবে আয়ন থেকে অ্যাটম, তার মানে লিথিয়াম প্লাস থেকে Li। ওকে, এটাই রিপ্রেজেন্টেশন। এর ভ্যালুটা কত হচ্ছে? এর ভ্যালু হচ্ছে হাইলি নেগেটিভ। এর ভ্যালু কি? হাইলি নেগেটিভ, -3.05। এর মাঝে ভোল্ট, -3.05 ভোল্ট। এর মাঝে অনেক আছে, অনেক রিঅ্যাকশন রয়েছে, অনেক অ্যাটম রয়েছে, কিন্তু আমরা সেগুলোকেই নেব যেগুলো কাজে দেবে। ঠিক আছে, Zn2+, এর মাঝে অনেক রয়েছে, লিথিয়াম আর জিঙ্কের মাঝে কিন্তু অনেক রয়েছে। +2 ইলেকট্রন রিডাকশন হচ্ছে, কিসে কনভার্ট হচ্ছে? Zn এ কনভার্ট হচ্ছে। সেলটাকে কিভাবে রিপ্রেজেন্ট করব? E0 Zn2+ রিডিউস হচ্ছে কিসে? জিঙ্কে। এর ভ্যালুটা হচ্ছে কি? -0.76 ভোল্ট, -0.76 ভোল্ট। এরপরে অনেক কিছু রয়েছে, বাট আমরা নেব কি? আয়রনটাকে নেব। Fe2+ প্লাস 2 ইলেকট্রন কনভার্ট হচ্ছে কিসে? Fe তে। এর সেল রিপ্রেজেন্টেশন কি? E0 Fe2+ কনভার্ট হচ্ছে Fe তে। ওকে, এর ভ্যালু হচ্ছে -0.40 ভোল্ট, -0.40 ভোল্ট। অ্যাকচুয়ালি 40 ভোল্ট না হলে এটার অ্যাকুরেট ভ্যালু যদি আমরা বলি 45 ভোল্ট। ঠিক আছে, এরপরে আরো অনেক কিছু রয়েছে, আরো অনেক রয়েছে। ধরবো কাকে আমরা? হাইড্রোজেন। H+, 2H+, 2 ইলেকট্রন নিয়ে কি হচ্ছে? হাইড্রোজেন গ্যাস। তাহলে চেঞ্জটা কি দেখাবো আমরা এখানে? যে E0 অফ রিডাকশন দেখাবো, তার মানে H+ চেঞ্জ হচ্ছে H2 তে, H+ চেঞ্জ হচ্ছে কিসে? H2 তে, রিডিউসড হয়েছে। এটা কি? স্ট্যান্ডার্ড রিডাকশন পটেনশিয়াল অফ হাইড্রোজেন, স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোডের জন্য। তাহলে কত হচ্ছে? এটাকে জিরোই ধরা হয়। এর আগে বলা হয়েছিল স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড পড়ানোর সময় যে তার প্রমাণ বিজারণ বিভব এবং প্রমাণ জারণ বিভবকে কি ধরা হয়? শূন্য ধরা হয়। ঠিক আছে, এরপর নিচে রয়েছে কপার। হাইড্রোজেনের অনেক পরে আছে কপার, Cu2+ প্লাস 2 ইলেকট্রন, সেটা কনভার্ট হচ্ছে কিসে? Cu এ কনভার্ট হচ্ছে। ওকে, এটাকে কিভাবে রিপ্রেজেন্ট করব? E0 Cu2+ কনভার্ট হচ্ছে Cu এ, এটার ভ্যালু হচ্ছে +0.34 ভোল্ট, +0.34 ভোল্ট। এরপর হচ্ছে সিলভার, Ag+ প্লাস ইলেকট্রন Ag, এটাকে রিপ্রেজেন্ট করব কি করে? E0 Ag+ কনভার্ট হচ্ছে Ag তে, এর ভ্যালু হচ্ছে +0.80 ভোল্ট। এরপরে আমরা যেটা লিখব সেটা হচ্ছে F2, ফ্লোরিন 2 ইলেকট্রন অ্যাকসেপ্ট করে 2Fe- তৈরি করেছে। কিভাবে দেখাবো? E0 অফ F2 থেকে কনভার্ট হচ্ছে F- এ, এর ভ্যালু হচ্ছে +2.87 ভোল্ট, 2.87 ভোল্ট। তাহলে দেখো, লিথিয়াম থেকে শুরু করে নিয়ে ফ্লুরিন পর্যন্ত আসার মধ্য দিয়ে দেখো ভ্যালুগুলো কি হয়েছে? নেগেটিভ থেকে 0 হয়ে পজিটিভ হচ্ছে এবং ভ্যালুগুলো আস্তে আস্তে ইনক্রিজ করছে। তাই বলেছিলাম যে এটা হচ্ছে সেই শ্রেণী যেখানে এই এলিমেন্টগুলোকে কি হিসেবে সাজানো হয়েছে? তাদের ইনক্রিজিং স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল অনুসারে সাজানো হয়েছে। ইনক্রিজিং অর্ডার অফ স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল অনুসারে সাজানো হয়েছে। ঠিক আছে, তার মানে যত আমরা নিচের দিকে নেমে আসছি তত কি হচ্ছে? যে স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়ালের ভ্যালুটা আস্তে আস্তে বাড়ছে। -0.35, -0.76, -0.45, 0, +0.34, দেখো বেড়ে +0.80, বেড়ে সবচেয়ে বেশি কি হয়েছে? +2.87। তার মানে by going down, by going ডাউন, নিচের দিকে আস্তে আস্তে কি হচ্ছে? ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা, বাই গোয়িং ডাউন ইলেকট্রন গ্রহণ করার প্রবণতাটা কি হচ্ছে? বাড়ছে, তাই না? লিথিয়াম বেশি ইলেকট্রন
গ্রহণ করতে চাইবে না ফ্লুরিন বেশি ইলেকট্রন গ্রহণ করতে চাইবে? কোনটা মোর ইলেকট্রোনেগেটিভ বলো তো? ফ্লুরিন হচ্ছে সবচেয়ে মোর ইলেকট্রোনেগেটিভ আর লিথিয়ামটা কি ইলেকট্রোপজিটিভ। লিথিয়াম সবসময় Li প্লাস দিতে চাইবে, বাট এখানে আমরা কি করছি Li প্লাস কে Li কনভার্ট করছি, জোর করে ইলেকট্রন দিয়েছি, তাই নেগেটিভ এনার্জি, তাই নেগেটিভ ভোল্ট, ভোল্টটা নেগেটিভ হয়ে গেছে। ঠিক আছে, আর এক্ষেত্রে এমনিতেই কি হবে, ইলেকট্রন গ্রহণ করতে চাইবে, তাই পজিটিভ ভোল্ট। ঠিক আছে, বাই গোয়িং ডাউন টেন্ডেন্সি টু অ্যাকসেপ্ট ইলেকট্রনস কি করছে, increases tendency to accept electron increases। যত নিচের দিকে নামবো ইলেকট্রন গ্রহণ করার টেন্ডেন্সিটা কি হবে, বাড়বে। এখন ইলেকট্রন গ্রহণ কারা করে, অক্সিডাইজিং এজেন্টরা, তাই না? এই টোটাল প্রসেসটাকে আমরা কি বলছি, রিডাকশন। বাট যারা ইলেকট্রনটাকে অ্যাকসেপ্ট করবে তাদেরকে আমরা বলবো কি, অক্সিডাইজিং এজেন্ট, তাই না? যারা ইলেকট্রনটা বেশি গ্রহণ করবে তাদেরকে আমরা বলবো অক্সিডাইজিং এজেন্ট। তার মানে নিচে কি হচ্ছে, অক্সিডাইজিং, হেন্স অক্সিডাইজিং পাওয়ার কি করছে, ইনক্রিজ করছে, উপরের দিকে তীর চিহ্ন মানে হচ্ছে ইনক্রিজ করা। অক্সিডাইজিং পাওয়ারটা কি হচ্ছে, ইনক্রিজ করছে যত আমরা নিচের দিকে আসছি। তার মানে যদি এরকম তোমাকে প্রশ্ন করা হয় যে ফ্লোরিন আর জিঙ্কের মধ্যে কোনটা বেশি অক্সিডাইজিং, স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট, F2 আর জিঙ্কের মধ্যে Zn2+ এর মধ্যে কোনটা স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট, তাহলে आंसर কি হবে, F2। কেন, যেহেতু F স্ট্যান্ডার্ড রিডাকশন পটেনশিয়াল কার চেয়ে বেশি, Zn এর চেয়ে অনেক বেশি। এর হচ্ছে -0.76 ভোল্ট আর এর হচ্ছে কত, +0.87 ভোল্ট। ঠিক আছে, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে ব্যাপারটা বোঝা গেল। যত নিচের দিকে নামবো ইলেকট্রন অ্যাকসেপ্ট করার টেন্ডেন্সিটা কি হবে, ইনক্রিজ করবে, তার সাথে সাথে কি হবে, অক্সিডাইজিং পাওয়ারটাও প্রত্যেকের ইনক্রিজ করবে। ঠিক আছে, তার মানে যত নিচের দিকে নামবো, নিচের দিকে নামলেই স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট পাওয়া যাবে। কি পাওয়া যাবে, স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট। ও ফর অক্সিডাইজিং, এ ফর এজেন্ট। যত নিচের দিকে নামা যাবে তত স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট আমরা পাবো। ঠিক আছে, ব্যাপারটা বোঝা গেছে? এখন এখান থেকে অন্য একটা ধরনের প্রশ্ন পড়তে পারে, কিরকম, প্রশ্নটা হচ্ছে এরকম যে আমরা দেখেছিলাম যে del G not is equal to negative of n e naught f, তাই তো? এটা দেখেছিলাম। তার মানে কোন একটা সেল যদি স্পন্টেনিয়াস হতে চায়, ফর আ স্পন্টেনিয়াস সেল, একটা স্পন্টেনিয়াস গ্যালভানিক সেলের জন্য কি হচ্ছে, ডেল জি নটটাকে অলওয়েজ কি হতে হবে, নেগেটিভ হতে হবে, নেগেটিভ হতে হবে। এখন যদি নেগেটিভ হতে চাই তাহলে ই নট এর ভ্যালুটাকে কি হতে হবে বলো তো, পজিটিভ, তাই না? ই নট এর ভ্যালুটা যদি পজিটিভ হয় তবেই কিন্তু ডেল জি নটটা কি হবে, নেগেটিভ হবে। যদি ই নটটা নেগেটিভ হয়ে যায়, সামনে দেখো নেগেটিভ আছে, সো নেগেটিভ ইনটু নেগেটিভ পজিটিভ হয়ে যাবে, মানে ডেল জি ভ্যালুটা টোটালটাই তখন কি হয়ে যাবে, পজিটিভ হয়ে যাবে। আর পজিটিভ হলে সেটা তখন আর কি থাকবে না, স্পন্টেনিয়াস সেল থাকবে না। ব্যাপারটা বোঝা যাচ্ছে? তার মানে স্পন্টেনিটির জন্য গিভস ফ্রি এনার্জিটা, স্ট্যান্ডার্ড গিভস ফ্রি এনার্জিটা কি হতে হবে, নেগেটিভ হতে হবে। আর সেই নেগেটিভ হওয়ার জন্য কি কারণ হচ্ছে কি, যে ই নটটাকে মানে সেলের যে ইলেকট্রোমোটিভ ফোর্স ইএমএফটাকে পজিটিভ হতে হবে। আর সেলের ইএমএফ পজিটিভ হওয়া মানে কি, ই নট সেল মানে কি আমরা জানি যে ই নট সেল মানে জানি কি, যে ই নট অফ ক্যাথোড মাইনাস ই নট অফ কি, অ্যানোড, ই নট অফ ক্যাথোড মাইনাস ই নট অফ অ্যানোড। তার মানে ই নট অফ সেলটা যদি গ্রেটার দ্যান 0 হয় তার মানে এই ভ্যালুটা কি হবে, গ্রেটার দ্যান 0 হবে, এই ভ্যালুটা কি হবে, গ্রেটার দ্যান 0। তার মানে ই নট অফ ক্যাথোড মাইনাস ই নট অফ অ্যানোড গ্রেটার দ্যান 0, সো ই নট অফ ক্যাথোড গ্রেটার দ্যান ই নট অফ কি, অ্যানোড। মানে ক্যাথোডের, এর আগেও বলেছিলাম একটা ভিডিওতে, ঠিক আছে,
যখন আমরা ননস্টিটিউশনের পরের যে ভিডিওটা স্পন্টেনিটি অফ গ্যালভানিক সেলে বলেছিলাম, একটা গ্যালভানিক সেলের স্বতঃস্ফূর্ততা যখন বলেছিলাম, তখন এটা বলেছিলাম যে ক্যাথোডের স্ট্যান্ডার্ড রিডাকশন পটেনশিয়াল অ্যানোডের স্ট্যান্ডার্ড রিডাকশন পটেনশিয়াল থেকে কি হতে হবে, বেশি হতে হবে, তবেই সেই কোষটা গঠন করা সম্ভব, তাই না? তাহলে দেখো ক্যাথোডের রিডাকশন পটেনশিয়াল স্ট্যান্ডার্ড রিডাকশন পটেনশিয়াল বেশি হতে হবে তার থেকে, অ্যানোডের থেকে। ব্যাপারটা বোঝা গেছে? তাহলে দেখো এই ভ্যালুগুলো থেকে আমরা বোঝা গেল সবচেয়ে যে যে যত নিচের দিকে আসছে পজিটিভ ভ্যালু পাচ্ছি, মানে যত নিচের দিকে আসছে স্ট্যান্ডার্ড রিডাকশন পটেনশিয়াল বাড়ছে। তাহলে যদি তোমাকে প্রশ্ন করা হয় যে জিঙ্ক আর কপারের একটা ইলেকট্রন নেওয়া, আমরা একটা সেল তৈরি করতাম, কার জিঙ্কের আর কপারের একটা সেল তৈরি করলাম, তাহলে তোমাকে বললো কাকে ক্যাথোড আর কাকে অ্যানোড হিসেবে নেব। জিঙ্ক আর কপারের একটা সেল তৈরি করলাম, তাহলে কাকে ক্যাথোড আর কাকে অ্যানোড নেব। তাহলে আমাকে দেখতে হবে জিঙ্ক আর কপারের মধ্যে স্ট্যান্ডার্ড রিডাকশন পটেনশিয়াল কার বেশি। যার স্ট্যান্ডার্ড রিডাকশন পটেনশিয়াল বেশি হবে তাকে আমরা কি হিসেবে নেব, ক্যাথোড হিসেবে। কেন, তাকে যদি ক্যাথোড হিসেবে নিবি তবেই সেলটা কি হবে, স্পন্টেনিয়াস, মানে ডেল ই নটটা তবেই কি, সরি ই নটটা তবেই কি হবে, গ্রেটার দ্যান 0, তাই না? ব্যাপারটা বোঝা গেছে? তাহলে দেখো কপার আর জিঙ্কের মধ্যে কার ইলেকট্রোড পটেনশিয়াল, স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পটেনশিয়াল বেশি, কপারের বেশি প্লাস 0.34 ভোল্ট আর জিঙ্কের মাইনাস 0.76 ভোল্ট, তার মানে কপারের বেশি। তার মানে কপারকে আমরা কি হিসেবে নেব, ক্যাথোড। কপারকে আমরা ক্যাথোড হিসেবে নেব, কপারকে আমরা ক্যাথোড হিসেবে নেব, আর জিঙ্ককে আমরা অ্যানোড হিসেবে নেব। এটাই তো আমরা দেখেছিলাম গ্যালভানিক সেলে, কি দেখেছিলাম, জিঙ্কটা লেফট সাইডে ছিল, কপার রাইট সাইডে ছিল, জিঙ্কটাকে বলেছিলাম অ্যানোড, কপারটাকে বলেছিলাম ক্যাথোড। ব্যাপারটা বোঝা গেছে? এবার ক্লিয়ার হয়েছে কেন আমরা জিঙ্ককে নিয়েছিলাম অ্যানোড হিসেবে আর কেন আমরা ক্যাথোডকে, কপারকে নিয়েছিলাম ক্যাথোড হিসেবে, জাস্ট বিকজ অফ the standard reduction potential of copper is greater than that of standard reduction potential of zinc. Copper standard reduction potential plus 0.34 volt and zinc standard reduction potential minus 0.76 volt. ঠিক আছে? সো এটা গেল তোমাদের ইলেকট্রোকেমিক্যাল সিরিজ। সো 5 সেকেন্ড সময় দিলাম, স্ক্রিনশট নিয়ে নাও, স্ক্রিনশট নিয়ে নাও, 5 সেকেন্ড সময় দাও। ওকে, ঠিক আছে। একটা মিনিট। ওকে, সো এরপরে যেটা পড়ানো হবে সেটা হচ্ছে ইলেকট্রোলাইটিক কন্ডাক্টিভিটি। কি দেখব আমরা, ইলেকট্রোলাইটিক কন্ডাক্টিভিটি, ইলেকট্রোলাইটিক কন্ডাক্টিভিটি। ইলেকট্রোলাইটিক কন্ডাক্টিভিটি মানে হচ্ছে কি, তাড়িতিক বা তড়িৎ বিশ্লেষণিক পরিবাহিতা, হ্যাঁ, বা তড়িৎ বিশ্লেষের পরিবাহিতা। কোন একটা তড়িৎ বিশ্লেষ্য বা ইলেকট্রোলাইট নিলাম, তার পরিবাহিতা মেজার করব কি করে, তার কন্ডাক্টিভিটি কিভাবে মেজার করব। যেমন আমরা যদি ধরে এরকম নিই, এটা কোনো মেটাল নিলাম, কোনো মেটাল ওয়্যার নিলাম, এটা ধরো একটা মেটাল ওয়্যার, এটা একটা তার, তো তারের জন্য আমরা পরিবাহিতা কি করে নিতে পারি, এটা যদি মেটাল হয় তাহলে ফ্রি ইলেকট্রন থাকে, তাই না? এই ফ্রি ইলেকট্রন মুভমেন্টের মাধ্যমে তড়িৎ পরিবাহিত হয়। ব্যাপারটা তো তাই, ফ্রি ইলেকট্রন মুভমেন্টের মাধ্যমে তড়িৎ পরিবাহিত হয়। যদি আমরা কি নিই, পরিবাহী তার নিই, তাহলে পরিবাহী তারের জন্য এরকম ব্যাপার থাকে যে দুই প্রান্তের বিভব পার্থক্য থাকে, ধরো VA আর এটা হচ্ছে কি VB, তার বিভব পার্থক্যটা কত, VA মাইনাস VB, এটা হচ্ছে V, তাই তো? এটাকে আমরা কি বলি, পোটেনশিয়াল ডিফারেন্স, এটাকে আমরা কি বলি, পোটেনশিয়াল ডিফারেন্স, ঠিক আছে? পোটেনশিয়াল ডিফারেন্স বলি এটাকে, বিভব পার্থক্য। এবার এই তার মধ্য দিয়ে
এই তারটার মধ্য দিয়ে যদি আই কারেন্ট ফ্লো হয়, এই যে কারেন্ট যেটা ফ্লো হচ্ছে এদিক থেকে এদিকে, যদি আই কারেন্ট ফ্লো হয়, তাহলে বলছি এই পটেনশিয়াল ডিফারেন্সটা আই এর সাথে কি হবে বলো, ডাইরেক্টলি প্রপোর্শনাল হবে। এটা তোমরা অনেক নিচু ক্লাসে পড়েছো, এখনো হয়তো তোমরা ক্লাস 12 এ পড়ছো ইলেকট্রিসিটি চ্যাপ্টারে। হ্যাঁ, এটা হচ্ছে কি ওহমস ল বলে এটাকে আমরা কি বলি, ওহমস ল। ঠিক আছে, সো V ইজ ইকুয়াল টু IR। ডাইরেক্টলি আর পাওয়া যায় না, এখানে একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট আছে, তারপর আর এর ব্যাখ্যা আছে একটা, যে পরিবাহী তারের মধ্য দিয়ে পরিবাহিতা যেদিকে হবে বা তড়িৎ পরিবহন যেদিকে হবে, তার এদিক থেকে যদি এদিকে তড়িৎ পরিবাহিত হয়, তার গতিপথের বিরুদ্ধে একটা বল ক্রিয়া করে, এই দিকে তার গতিপথের বিরুদ্ধে একটা বল ক্রিয়া করে, সেটাকে আমরা বলি রেজিস্ট্যান্স, যেটাকে আমরা আর দিয়ে ডিনোট করছি। ঠিক আছে, যাক ওটা আমার ব্যাপার নয়, ওটা আমার আলোচনা করার ব্যাপার নয়, ওটা ফিজিক্সের জিনিস। তো ব্যাপার হচ্ছে কোনো পরিবাহী তারের পরিবাহিতাটাকে আমরা কি করে ডিনোট করি, যে দুই প্রান্তে তারের যদি বিভব পার্থক্য V হয় এবং ওই পরিবাহী তারের বা ওই ওয়্যারটার, ওই মেটাল ওয়্যারটার, ওই কন্ডাক্টিভ ওয়্যারটার যদি ইলেকট্রিসিটি আর কন্ডাক্ট্যান্সটা যদি, কন্ডাক্ট্যান্স বলবো না, এটা কারেন্ট যদি I হয় তাহলে V ভ্যারিজ এজ I হবে, আর V ইজ ইকুয়াল টু IR। তাহলে R ইকুয়ালস টু কি, V বাই I। ঠিক আছে, R is equal to V by I। এই জিনিসগুলো আমরা কিন্তু পড়েছি, এগুলো কার জন্য, এগুলো হচ্ছে মেটাল কন্ডাক্টরের জন্য, ধাতব পরিবাহীর জন্য। কিন্তু আমাদের তো এসব জানার দরকার নেই, এসব জানার দরকার আছে কি, এগুলো তো আমার বিষয় নয়। আমার বিষয় হচ্ছে একটা ইলেকট্রোলাইটিক সেলের জন্য, একটা ইলেকট্রোলাইটিক সেলের জন্য কন্ডাক্টিভিটিটাকে কিভাবে মেজার করবো, তাই না? আমার প্রশ্ন হচ্ছে এটাই, যে একটা ইলেকট্রোলাইটিক সেলের জন্য কন্ডাক্টিভিটিটাকে আমরা কিভাবে মেজার করব। ঠিক আছে, তো কিছু কিছু বেসিক কিছু ডেফিনেশন আছে, সেগুলো একটুখানি দেখে নেব। ফার্স্টে আমি চলে যাই, রেজিস্ট্যান্স মানে রেজিস্ট্যান্স, যেটা আমরা বলি রোধ। তো রেজিস্ট্যান্সকে আমরা কি দিয়ে ডিনোট করি, আর দিয়ে ডিনোট করি। আর এর ইউনিট কি, ইউনিট বলো ওহম, ওহম, বা এটাকে আমরা এরকম ভাবেও লিখি। ঠিক আছে, রেজিস্ট্যান্স যেটাকে আমরা আর দিয়ে ডিনোট করি, ইউনিটটা হচ্ছে ওহম। নাম্বার 2 যেটাতে আসবো আমরা, সেটা হচ্ছে কন্ডাক্ট্যান্স। কি, কন্ডাক্ট্যান্স, যেটাকে আমরা সি দিয়ে ডিনোট করি, যেটাকে আমরা কি দিয়ে ডিনোট করি, সি দিয়ে। কি দিয়ে ডিনোট করি, সি দিয়ে। তাহলে রেজিস্ট্যান্স যদি আর হয়, কন্ডাক্ট্যান্স মানে, রেজিস্ট্যান্স মানে রোধ, বাধা, কন্ডাক্ট্যান্স মানে পরিবাহিতা, তার মানে বাধার অপোজিট হবে, অপোজিট না বলে বাধার অনন্যক হবে। তো রেসিপ্রোকাল অফ রেজিস্ট্যান্স, এর ডেফিনেশনটা কি, রেসিপ্রোকাল অফ রেজিস্ট্যান্স, রেসিপ্রোকাল অফ রেজিস্ট্যান্স মানে C is equal to 1 upon R, তাই তো, C is equal to 1 upon R। ঠিক আছে, এইসব জিনিসগুলো কিন্তু মনে রেখো, C is equal to 1 upon R। ঠিক আছে, তাহলে C এর কন্ডাক্ট্যান্সের ইউনিটটা কি হবে বলো তো একটুখানি, কন্ডাক্ট্যান্সের ইউনিটটা হবে 1 বাই ওহম, 1 বাই ওহম, মানে এরকম লিখতে পারি ওহম ইনভার্স, বা এটাকে লেখা হয় কি মো, এম এইচ ও, মো লেখা হয়, বা লেখা হয় সিমেন্স, বা কি লেখা হয় সিমেন্স, এস আই ই এম ই এন এস, সিমেন্স লেখা হয়, বা এটাকে ছোট করে আমরা এস লিখি। ঠিক আছে, তাহলে রেজিস্ট্যান্স রোধ জানো, ইউনিট হচ্ছে ওহম, কন্ডাক্ট্যান্সটা কি রেসিপ্রোকাল অফ রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্সের অনন্য, মানে C is equal to 1 by R, ইউনিট হচ্ছে কি ওহম ইনভার্স বা মো বা সিমেন্স, তাই তো। এরপরে যেটা আমরা দেখব সেটা হচ্ছে, দেখো এই জিনিসগুলো তো জানোই তোমরা, আমি আর এইসব জিনিসটা রাখছি না, আমি মুছে দিচ্ছি এটা। তো যে জিনিসটা বলছিলাম যে স্পেসিফিক রেজিস্ট্যান্স, যেটা এটাও তোমরা জানো, স্পেসিফিক রেজিস্ট্যান্স বা এটাকে বলা হয় রেজিস্টিভিটি। কি,
রেজিস্টিভিটি বাংলায় বলে রোধাঙ্ক, রেজিস্টিভিটি, যেটাকে আমরা রো দিয়ে ডিনোট করি, কি দিয়ে? রো, 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 পি এর মতো দেখতে অনেকটা, বাট নট পি, এটা রো, ঠিক আছে? তো স্পেসিফিক রেজিস্ট্যান্স বা রেজিস্টিভিটি জিনিসটা কি? দেখো, কোনো একটা মেটাল কন্ডাক্টরের রেজিস্ট্যান্স ডিপেন্ড করে কার কার উপর? আমরা যদি বলি লেন্থের উপর, আর কার বলবো? ক্রস সেকশনের এরিয়া, ক্রস সেকশনের উপর। তাহলে সেই ইকুয়েশনটা হবে কি? R is equal to rho into L upon A, তাই তো? এটা এগুলো সব নিচু ক্লাসের জিনিস। তাহলে rho is equal to R into A upon L, তাই তো? rho is equal to R into A upon L। এই রোটাকে আমরা কি বলছি? রেজিস্ট্যান্স। তাহলে রো এর ডেফিনিশন যদি বলি, ডেফিনিশনের কথা আমি পরে আসছি, আগে ইউনিটের ব্যাপারটা একটুখানি দেখুন। দেখো, এখানে R into A upon L রয়েছে, R এর ইউনিট কি? ওহম, R এর ইউনিট ওহম, ওকে। A এর ইউনিট, এটা হচ্ছে এরিয়া, এরিয়া অফ ক্রস সেকশন, ঠিক আছে? যদি তারটাকে আমরা এরকম করে কাটি, এরকম করে এই তারটাকে কাটি, তাহলে এই যে এরিয়াটা পাওয়া যাচ্ছে এটা হচ্ছে ক্রস সেকশন। তো ওই এরিয়াটা হচ্ছে কি? সেন্টিমিটার স্কয়ার। যদি সেন্টিমিটার আমি লেন্থটা নিই, তাহলে সেন্টিমিটার স্কয়ার, তার উপরে স্কয়ার আর নিচে শুধু সেন্টিমিটার, তাই তো? তাহলে কি হলো? ওহম সেন্টিমিটার, ওহম সেন্টিমিটার। এটা সিজিএস ইউনিট। যদি এসআই ইউনিট ধরে নিই, তাহলে এসআই ইউনিট কি হবে? ওহম মিটার, ওহম হলো মিটার, ওহম মিটার এসআই ইউনিট, সিজিএস ইউনিট হচ্ছে ওহম সেন্টিমিটার। তাহলে তিনটে জিনিস পেলাম আমরা, রেজিস্ট্যান্স, কন্ডাক্ট্যান্স, স্পেসিফিক রেজিস্ট্যান্স বা রেজিস্টিভিটি বা রেজিস্টিভিটি। এখন এর ডেফিনিশনটা আমরা জানি, ডেফিনিশনটাও তোমরা জানো। ডেফিনিশনটা কি? এটা কিন্তু এখন আমি সেই ওই তোমার কি বলবো, মেটাল ওয়্যারের জন্য বা মেটালিক কন্ডাক্টরের কথা বলছি, এখন কিন্তু আমি ইলেকট্রোলাইটের কন্ডাক্টিভিটিতে আসিনি, ঠিক আছে? তো দেখো, যদি এই ওয়্যারটা, এই যে ওয়্যারটা নিয়েছি, এই ওয়্যারটার ক্রস সেকশনের এরিয়া যদি ইউনিট হয় 1 সেন্টিমিটার স্কয়ার, আর লেন্থ, এই যে লেন্থ, লেন্থটাও যদি 1 সেন্টিমিটার হয়, মানে ইউনিট লেন্থ এন্ড ইউনিট এরিয়াতে যে রেজিস্ট্যান্সটা হবে, ইউনিট লেন্থ মিন্স L এর ভ্যালু 1 সেন্টিমিটার, ইউনিট এরিয়া মিন্স কি? A এর ভ্যালু 1 স্কয়ার, 1 সেন্টিমিটার স্কয়ার, তার মানে 1 1 হয়ে যাবে, এটা কেটে যাবে, তাহলে ওই R এর ভ্যালুটা রো এর সাথে কি হবে? ইকুয়াল হয়ে যাবে। তাহলে আমি লিখি যে রেজিস্টিভিটি ইজ দ্য রেজিস্ট্যান্স, রেজিস্টিভিটি is the resistance, is the resistance of a wire, একটা তারে having unit length and unit area। বলছে রেজিস্টিভিটি হচ্ছে কোন একটি তারের বা কোন একটি পরিবাহী তারের রেজিস্টিভিটি আমি তাকে বলবো, বা রোধাঙ্ক তাকে বলবো, রোধাঙ্ক সেই রোধটাকে বলবো, কখন বলবো? যখন তার এরিয়াটা আর লেন্থটা কি হবে? ইউনিট 1 যদি হয়। তার মানে এরিয়া যদি 1 হয়, লেন্থ যদি 1 হয়, তাহলে বসাও ওখানে, ইকুয়েশনে বসাও। তাহলে রো ইজ ইকুয়াল টু কি হবে? রো ইজ ইকুয়াল টু আর ইনটু 1/1, সো আর। তার মানে দেখো, যদি ইউনিট এরিয়া আর ইউনিট লেন্থ হয়, তাহলে রোটাই হয়ে যাচ্ছে কি? রেজিস্টিভিটি। ব্যাপারটা বোঝা যাচ্ছে? হ্যাঁ, ইউনিট এরিয়া আর ইউনিট লেন্থ, ঠিক আছে? নিয়ে নাও একবার। ওকে, এতক্ষণ আমরা মেটালিক কন্ডাক্টর বা মেটাল কন্ডাক্টরের কথা বলছিলাম। এবার আমি ইলেকট্রোলাইটস এর কথাই আসবো, বা ইলেকট্রোলাইট কন্ডাক্টিভিটির কথাই আসবো। কিরকম ঘটনাটা এখন দেখো।
ধরো এরকম একটা আমরা সেল নিয়েছি, ছবিটা দিকে এরকম একটা সেল নিয়েছি, ওকে। এখন সেলটাতে দুটো ইলেকট্রোড রয়েছে, একটা অ্যানোড একটা ক্যাথোড। এখানে একটা ইলেকট্রোড, আর এখানে একটা ইলেকট্রোড, যে কোনো একটা অ্যানোড ক্যাথোড হতে পারে, ঠিক আছে। সো এটাকে আমরা ধরলাম অ্যানোড, এটাকে আমরা ধরছি ক্যাথোড। এবার আমি কি করলাম, এই অ্যানোড আর ক্যাথোডের যে ক্রস সেকশনাল এরিয়াটা রয়েছে, এই জায়গাটা, এই নিচের জায়গাটা, অ্যাকচুয়ালি এটা কি রকম হয়, ধরো একটা চক, এই যে চকটা তোমরা দেখতে পাচ্ছ, এই চক, এই চকটার এই নিচের দিকটা কি দেখো ভালো করে, এটা তো গোল, তাই না, রাউন্ড শেপ। তো এটার এরিয়াটা, এটা হচ্ছে ক্রস সেকশন, এরকম করে কাটছি। তো এটা এরকম আছে, তাহলে এই ক্রস সেকশনের এরিয়াটাকে আমরা বলছি কি এ, হ্যাঁ, এটা হচ্ছে ক্রস সেকশন এরিয়া অফ ক্রস সেকশন, ঠিক আছে। এটা কিসে ডোবানো রয়েছে, ইলেকট্রোলাইটে ডোবানো রয়েছে। এই জায়গাটা কিন্তু খুব ভালো করে বুঝবে, এতক্ষণ সব গাঁজাখুরি গল্প হলো, এবার ভালো করে বুঝো, ঠিক আছে। এবার আমি কি করলাম, যে এই যে দুটো ইলেকট্রোড রয়েছে অ্যানোড আর ক্যাথোড, এর মধ্যে ডিসটেন্সটা আমি ধরলাম এল, ডিসটেন্সটা কি ধরলাম এল। তাহলে এল ইজ ডিসটেন্স বিটুইন অ্যানোড এন্ড ক্যাথোড। তাহলে অ্যানোড আর ক্যাথোডের মধ্যে ডিসটেন্স, তাহলে দেখো এটা ক্রস সেকশন এরিয়া, এটা ক্রস সেকশন এরিয়া, আর এটা ডিসটেন্স, তাহলে এদের ভলিউমটা কি হবে বলো তো। তাহলে এখানে আমি লিখব, এই জায়গাটায় আসি, এখান থেকে যে ভলিউম অফ ইলেকট্রোলাইটস, ভলিউম অফ ইলেকট্রোলাইট, এখানে যে তড়িৎ বিশ্লেষ্যটা নেওয়া হয়েছে, সেই তড়িৎ বিশ্লেষ্যটা এই জায়গাটাতে, মানে এই জায়গাটা আর এই জায়গাটার মধ্যে, এটা তো যদি চারিদিকে যদি ঘিরে দিই, তাহলে এই জায়গাতে, এই যে এই জায়গাটায়, এই জায়গায় যে লিকুইডটা থাকবে, সেই লিকুইডের ভলিউমটা কি, ওই ভলিউমটা আমাকে বার করতে হবে। তাহলে ভলিউম অফ ইলেকট্রোলাইট বিটুইন অ্যানোড এন্ড ক্যাথোড, বিটুইন অ্যানোড এন্ড ক্যাথোড কত হবে, ভলিউম মিন্স এরিয়া ইনটু লেন্থ, এরিয়া ইনটু কি লেন্থ, তো এরিয়া ইনটু লেন্থ। আমরা রেজিস্টিভিটির যখন ডেফিনেশন দিয়েছিলাম, তখন এরিয়াটা কি ধরেছিলাম 1 সেন্টিমিটার স্কয়ার, আর লেন্থটাকে ধরিয়েছিলাম কি 1 সেন্টিমিটার। তো বসাও, তো 1 সেন্টিমিটার স্কয়ার ইনটু 1 সেন্টিমিটার, কি পাচ্ছি 1 সেন্টিমিটার কিউব, মানে 1 সিসি মিন্স 1 ml, 1 ml। ব্যাপারটা বোঝা গেছে কি, এই 1 ml এর ভলিউমটা, এই যে ভলিউমটা পেলাম, এটা কার ভলিউম, অ্যানোড আর ক্যাথোডের মাঝখানে যে লিকুইডটুকু রয়েছে, সেই লিকুইডটু মানে যে ইলেকট্রোলাইটটুকু রয়েছে, সেই ইলেকট্রোলাইটের ভলিউমটা কতটা, সেই ইলেকট্রোলাইটের ভলিউমটা হচ্ছে 1 ml। এই জায়গাটা কি বোঝা গেছে, বোঝা গেছে। তাহলে এখানে কি আছে, আয়ন রয়েছে সলিউশনে, সলিউশনে কি থাকবে, আয়ন থাকবে। তাহলে এটার রেজিস্টিভিটি আমরা কিভাবে ডিফাইন করব, কিভাবে ডিফাইন করব, তাহলে রেজিস্টিভিটি অফ অ্যান ইলেকট্রোলাইট, রেজিস্টিভিটি অফ অ্যান ইলেকট্রোলাইট। তাহলে দেখো একটু ভালো করে ভেবে দেখো ব্যাপারটাকে, যে যে তড়িৎ বিশ্লেষ্যটা ওখানে রয়েছে, সেই তড়িৎ বিশ্লেষ্যের রেজিস্টিভিটিটাকে, এখন আমরা কি ওয়্যারের ওই তারের রেজিস্টিভিটির কথা বলছিলাম, বাট এই যে তড়িৎ বিশ্লেষ্যটা এইটুকু জায়গায় রয়েছে, এই আয়তনের তড়িৎ বিশ্লেষ্যের রেজিস্টিভিটির ডেফিনিশনটা কি দেবো আমরা, তাহলে কি বলবো, যে 1 ml ইলেকট্রোলাইটে যতগুলি আয়ন রয়েছে, 1 ml ইলেকট্রোলাইটে যতগুলি আয়ন রয়েছে, সেই সমস্ত আয়নের রেজিস্ট্যান্সটাকে আমরা কি বলবো, রেজিস্টিভিটি। সমস্ত আয়নের রেজিস্ট্যান্সটাকে আমরা কি বলবো, রেজিস্টিভিটি। তাহলে কি রেজিস্টিভিটি
resistivity of an given electrolyte is the resistance of all the ions providing of all the ions provided by 1 ml of electrolyte। দেখো ডেফিনিশনটা বোঝা গেল কি? রেজিস্টিভিটি অফ অ্যান গিভেন ইলেকট্রোলাইট, একটা প্রদত্ত ইলেকট্রোলাইটের বা তড়িৎ বিশ্লেষ্যের রেজিস্টিভিটি আমরা তাকেই বলবো, সেই রেজিস্ট্যান্সটাকে বলবো, কোন রেজিস্ট্যান্সকে বলবো? the electrolyte is the resistance of all the ions, যতগুলো এই ভলিউম ইলেকট্রোলাইট থাকবে, সেই ইলেকট্রোলাইটের, এই আয়তনের ইলেকট্রোলাইটের যতগুলো আয়ন থাকবে, সেই সমস্ত আয়নের দ্বারা সৃষ্ট রোধটাকেই কি বলবো? তার রোধাঙ্ক, রেজিস্টিভিটি অফ অ্যান ইলেকট্রোলাইট। তো কিভাবে পেলাম? আমরা প্রথমে ধরেছিলাম কি, আরেকবার বলছি, লাস্ট টাইম বলছি এটা, যে এই ইলেকট্রোডগুলোর ক্রস সেকশন এরিয়া ধরেছি a, এবং অ্যানোড আর ক্যাথোড মানে দুটো ইলেকট্রোডের বিটুইন যে গ্যাপটা রয়েছে, লেন্থটা রয়েছে, এটাকে আমি ধরলাম l, ডিসটেন্সটা রয়েছে। তাহলে এখানে যে ইলেকট্রোলাইটটা রয়েছে, কারণ এই ইলেকট্রোড দুটো ইলেকট্রোলাইটে ডোবানো রয়েছে, তাহলে এই ইলেকট্রোলাইটের ভলিউমটা কত হবে? এই এরিয়া ইনটু লেন্থ, এরিয়া ইনটু লেন্থ, এরিয়া ইনটু লেন্থ, তাই না? এরিয়া ইনটু লেন্থ মানে তো ভলিউম। তো ভলিউম অফ ইলেকট্রোলাইট বিটুইন অ্যানোড এন্ড ক্যাথোড, অ্যানোড আর ক্যাথোডের মাঝখানে যে তড়িৎ বিশ্লেষ্যটা রয়েছে তার ভলিউম কি? এরিয়া ইনটু লেন্থ। তাহলে এরিয়া ইনটু লেন্থ, এরিয়া কত ধরেছিলাম আমরা রেজিস্টিভিটির সময়? 1 সেন্টিমিটার স্কয়ার। লেন্থ কত ধরেছিলাম? 1 সেন্টিমিটার। তাহলে কি পেলাম? 1 সেন্টিমিটার কিউব মানে 1 ml। ব্যাপারটা বোঝা গেছে? তাহলে 1 ml টা কার ভলিউম? অ্যানোড আর ক্যাথোডের মাঝখানে যে ইলেকট্রোলাইট রয়েছে তার ভলিউম, সেই তরল ইলেকট্রোলাইট বা লিকুইড ইলেকট্রোলাইটের ভলিউম। ঠিক আছে? তাহলে এবার আমরা রেজিস্টিভিটি কাকে বলবো? তো রেজিস্টিভিটি হচ্ছে ওই ইলেকট্রোলাইট দ্বারা, ওই ইলেকট্রোলাইটে বা 1 ml ইলেকট্রোলাইটে যত আয়ন আছে সেই সমস্ত আয়নের রোধটাকেই বলবো তার রেজিস্টিভিটি। The resistivity of a given electrolyte is the resistance of all the ions provided by 1 ml of electrolyte। 1 ml ইলেকট্রোলাইট যতগুলো আয়ন তৈরি করবে, সেই আয়নের, সেই সমস্ত আয়নের রোধটাকে বলবো তার কি? রেজিস্টিভিটি। ব্যাপারটা বোঝা গেছে? হ্যাঁ, ঠিক আছে। তো বেশ, নিয়ে নাও একটা স্ক্রিনশট। ওকে, মুছে দিলাম। তো দেখো লেফট সাইডে আমি কিছু কিছু এর দিচ্ছি, যে 8টা হচ্ছে কি রেজিস্ট্যান্স, 8টা রেজিস্ট্যান্স। সিটা হচ্ছে কি? কন্ডাক্ট্যান্স মানে কি 1/r। ঠিক আছে? রেজিস্টিভিটিটা কি? রো, যেটা r ইনটু l/a, যেখানে সরি হ্যাঁ r ইনটু a/l, যেখানে a আর l টা কি? ইউনিট। এইসব জিনিসগুলো আমরা এই পর্যন্ত জেনেছি। এর ইউনিট হচ্ছে কি? ওহম। এর হচ্ছে কি? ওহম ইনভার্স। এর হচ্ছে কি? ওহম মিটার। এসআই মিটার। এই জিনিসগুলো এখন পর্যন্ত আমরা শিখেছি। ঠিক আছে? তাহলে এখন যে জিনিসটা আমরা দেখব, যে কন্ডাক্টিভিটি কাকে বলবো? ইলেকট্রোলাইটের কন্ডাক্টিভিটি। সো কন্ডাক্টিভিটি और स्पेसिफिक कंडक्टेंस और स्पेसिफिक, जब रेजिस्टिविटी और स्पेसिफिक रेजिस्टेंस বলেছিলাম, সো কন্ডাক্টিভিটি और स्पेसिफिक कंडक्टेंस। ওকে, এটাকে আমরা কি দিয়ে ডিনোট করি? এটাকে ডিনোট করি কাপ্পা দিয়ে। কে এর মতো দেখতে, কিন্তু মাথায় এখানে একটু বাঁকিয়ে দেব। এটা হচ্ছে কাপ্পা। এটাকে কি বলি আমরা? কাপ্পা।
কাপ্পা দিয়ে এটাকে ডিনোট করি, ঠিক আছে। সো কন্ডাক্টিভিটিটা কি, কাপ্পা। ওকে, সো কন্ডাক্টিভিটিটা কি, রেসিপ্রোকাল অফ রেজিস্টিভিটি। যেমন কন্ডাক্ট্যান্সটা হচ্ছে রেসিপ্রোকাল অফ রেজিস্ট্যান্স, তাই না, 1/r। তো কন্ডাক্টিভিটি হচ্ছে 1/ρ। তো এটা কি, রেসিপ্রোকাল অফ রেজিস্টিভিটি, ঠিক আছে, মানে 1/ρ, রেসিপ্রোকাল অফ রেজিস্টিভিটি, ঠিক আছে। তো 1/ρ মানে 1/ρ এর ভ্যালুটা কি বলতো, r ইনটু a বাই l, r ইনটু a বাই কি l। তাহলে কি পাবো, 1/r ইনটু l বাই a পাবো। এটা সমান কি, এটা সমান কাপ্পা। সো কাপ্পা সমান কি পেলাম, 1/r ইনটু l বাই a, 1/r ইনটু l বাই a। এটা কাপ্পার ভ্যালু পেলাম। এটা কার ভ্যালু পেলাম আমরা, এটা l, ঠিক আছে, কাপ্পার ভ্যালু পেলাম। কাপ্পার ইকুয়েশন আমরা কি পেলাম, 1/r ইনটু l বাই a, 1/r ইনটু l বাই a। তাহলে কাপ্পা সমান 1/r ইনটু l বাই a। 1/r টাকে আমরা কি বলছি, কন্ডাক্ট্যান্স। 1/r টাকে আমরা কি বলবো, কন্ডাক্ট্যান্স, তাই না। আর l বাই a টাকে বলা হয় সেল কনস্ট্যান্ট। l বাই a টাকে কি বলা হয়, সেল কনস্ট্যান্ট। তাহলে conductivity is equal to conductance into l বাই এটাকে কি বললাম, সেল কনস্ট্যান্ট, কোষ ধ্রুবক বাংলায়, ঠিক আছে। সো conductivity is equal to conductance into সেল কনস্ট্যান্ট। তার মানে l বাই a টা হচ্ছে সেল কনস্ট্যান্ট, l বাই এটা কি, সেল কনস্ট্যান্ট, l বাই এটা হচ্ছে সেল কনস্ট্যান্ট। বোঝা গেছে ব্যাপারটা, ব্যাপারটা বোঝা গেছে। ইউনিটটা দেখে নিয়ে একটু, ইউনিট অফ কন্ডাক্টিভিটি, এর এককটা কি, তাহলে কন্ডাক্টিভিটি সমান কি পেয়েছি, কন্ডাক্ট্যান্স ইনটু l বাই a, কন্ডাক্ট্যান্স ইনটু l বাই a, ঠিক আছে, কন্ডাক্ট্যান্স ইনটু l বাই a। তাহলে কন্ডাক্ট্যান্সের কন্ডাক্ট লিখে নিই, কন্ডাক্ট্যান্স ইনটু l বাই a সেল কনস্ট্যান্ট। তো কন্ডাক্ট্যান্সের ইউনিট কি, ওহম ইনভার্স বা মো বা সিমেন্স, ঠিক আছে। তো সিমেন্স, ওকে, বা s ইনটু l এর ইউনিট সেন্টিমিটার, এর ইউনিট সেন্টিমিটার স্কয়ার, তার মানে l বাই a সেন্টিমিটার ইনভার্স। তাহলে কি পাবো আমরা, সিমেন্স সেন্টিমিটার ইনভার্স, এটা কার ইউনিট, কন্ডাক্টিভিটির ইউনিট। কাপ্পার ইউনিট হচ্ছে সিমেন্স সেন্টিমিটার ইনভার্স, ঠিক আছে। এটা কার ইউনিট পেলাম, কাপ্পা বা কন্ডাক্টিভিটির ইউনিট, সিমেন্স সেন্টিমিটার ইনভার্স। ব্যাপারটা বোঝা গেছে। জাস্ট ডেফিনেশনটা এবারে দিয়ে দেবো, যে আজকের মতো এখানে স্থগিত করে দেবো। তাহলে ডেফিনেশনটা কি হবে, দেখো রেজিস্টিভিটি ডেফিনেশন কি বলেছিলাম, 1 ml ইলেকট্রোলাইটের যতগুলো আয়ন তৈরি হবে সব আয়নের রেজিস্ট্যান্সটাকে রেজিস্টিভিটি বলেছিলাম। তাহলে এরকম বলবো যে 1 ml ইলেকট্রোলাইটে যতগুলো আয়ন তৈরি হবে তাদের পরিবাহিতাটাকে, তাদের কন্ডাক্ট্যান্সটাকে কি বলবো, কন্ডাক্টিভিটি। তাহলে লিখো, কন্ডাক্টিভিটি ইজ দ্য কন্ডাক্ট্যান্স অফ অল দ্য আয়নস। কোথায় লিখি, এখানে লিখি। So conductivity of an electrolyte is the conductance of all the ion provided by
provided by 1 ml of electrolyte। যেমন এর আগে বলেছিলাম 1 ml ইলেকট্রোলাইটের যত আয়ন তৈরি হবে সেই সমস্ত আয়নের রোধটাকে আমরা বলেছিলাম কি রেজিস্টিভিটি। তো এরকম বললাম যে 1 ml ইলেকট্রোলাইট নিলে তাতে যত আয়ন অফ অল দা আয়নস, সরি এখানে আয়ন হবে, এখানে আয়ন হবে, আয়ন অফ অল দা আয়নস, of all the ions, okay, so of all the ions provided by 1 ml of electrolyte, 1 ml ইলেকট্রোলাইট নিয়ে যতগুলো আয়ন পাওয়া যাবে সেই সমস্ত আয়নের যে পরিবাহিতা, যে কন্ডাক্ট্যান্সটা তাকে আমরা বলবো কন্ডাক্টিভিটি, পরিবাহিতাঙ্ক তাকে আমরা বলবো কন্ডাক্টিভিটি। তার মানে 1 ml ইলেকট্রোলাইট নিয়ে যে পরিবাহিতাটা পাবো, যে কন্ডাক্ট্যান্সটা পাবো, তার মানে এটাকে আমরা দেখো একটু করে বলতে পারি যে পরিবাহিতা পার প্রতি ml সলিউশন বা প্রতি ml ইলেকট্রোলাইট, তাই না, প্রতি ml ইলেকট্রোলাইটে তাহলে কি বলবো বলো কন্ডাক্ট্যান্স পার ইউনিট ভলিউম, তাই না, কন্ডাক্ট্যান্স পার ইউনিট ভলিউম। আরেকভাবে যদি ডেফিনেশন দিই কন্ডাক্ট্যান্স পার ইউনিট ভলিউম, ব্যাপারটা বোঝা গেছে। 1 ml ইলেকট্রোলাইটের আয়নের ইলেকট্রোলাইট বা তড়িৎ বিশ্লেষণ নিলে যে আয়নগুলো পাওয়া যাবে তাদের যে কন্ডাক্ট্যান্সটা, সেই কন্ডাক্ট্যান্সটাকে আমরা কি বলছি, তাদের কন্ডাক্টিভিটি বলছি। তার মানে প্রতি ml আয়তনে, হ্যাঁ, পার ইউনিট ভলিউম, প্রতি ml আয়তনে যতগুলো কন্ডাক্ট্যান্স হবে বা যতগুলো আয়ন পাওয়া যাবে তাদের কন্ডাক্ট্যান্সটাকে আমরা কি বলবো কন্ডাক্টিভিটি, ঠিক আছে। তার ব্যাপারটা আমরা কি পেলাম দেখো, রেজিস্ট্যান্সটা কি পেলাম, রেজিস্ট্যান্স হচ্ছে একটা কি বলবো বাধা, ঠিক আছে। তারপর রেজিস্ট্যান্সের পর কন্ডাক্ট্যান্সটা কি পেলাম, সরে যাই, কন্ডাক্ট্যান্সটা আমরা পেলাম রেজিস্ট্যান্সের অনন্য, রেসিপ্রোকাল অফ রেজিস্ট্যান্স, ঠিক আছে, যার ইউনিট হচ্ছে কি মো বা সিমেন বা ওহম ইনভার্স, ঠিক আছে। তারপরে স্পেসিফিক রেজিস্ট্যান্স বা রেজিস্টিভিটি, ইউনিট লেন্থ এন্ড ইউনিট এরিয়া যদি থাকে তাহলে তার সেই পরিবাহী তারটার রেজিস্ট্যান্সটাকে বলবো তার রেজিস্টিভিটি, যার ইউনিট পেলাম ওহম সেন্টিমিটার বা ওহম মিটার। এখন রেজিস্টিভিটিটা ইলেকট্রোলাইটের জন্য কি হবে, তো সেক্ষেত্রে 1 ml ইলেকট্রোলাইট যদি আমরা নিই তাহলে সেই 1 ml ইলেকট্রোলাইটে যতগুলো আয়ন উৎপন্ন হবে সেই সমস্ত আয়নের রেজিস্ট্যান্সটাকে বলবো তার রেজিস্টিভিটি, ঠিক আছে, ব্যাপারটা বোঝা গেছে। সে রেজিস্টিভিটির পরে আমরা কি রাখবো, তার ইউনিটও একই হবে ওহম সেন্টিমিটার ওহম মিটার, ঠিক আছে। রেজিস্ট্যান্স রেজিস্টিভিটির পরে আমরা পেলাম কন্ডাক্টিভিটি, যেটাকে আমরা কাপ্পা দিয়ে ডিনোট করি। কন্ডাক্টিভিটিটাকে কাপ্পার যদি আমরা ইকুয়েশন লিখি তাহলে কাপ্পা ইজ ইকুয়াল টু 1/r ইনটু l বাই a। 1/r টা হচ্ছে কন্ডাক্ট্যান্স, রেসিপ্রোকাল অফ কি বলো রেজিস্ট্যান্স, দ্য রেজিস্ট্যান্সের অনন্য কন্ডাক্ট্যান্স 1/r কন্ডাক্ট্যান্স, আর l বাই এটাকে বলা হয় কি সেল কনস্ট্যান্ট, কোষ ধ্রুবক বলে। তো কন্ডাক্টিভিটি ইজ ইকুয়াল টু কন্ডাক্ট্যান্স ইনটু সেল কনস্ট্যান্ট। এখান থেকে এই ইকুয়েশনটা থেকে কিন্তু অঙ্ক পড়ে, ঠিক আছে, অঙ্ক নিয়ে একদিন আলোচনা করা হবে। তো কন্ডাক্টিভিটি ইজ ইকুয়াল টু কন্ডাক্ট্যান্স ইনটু সেল কনস্ট্যান্ট, এর ইউনিট হচ্ছে সিমেন্স সেন্টিমিটার ইনভার্স। এর ডেফিনেশনটা কি, যে যেমন 1 ml ইলেকট্রোলাইটের আয়ন দ্বারা উৎপন্ন রোধটাই হচ্ছে রোধাঙ্ক, সেরকম 1 ml ইলেকট্রোলাইটে যতগুলো আয়ন হবে সেই আয়নের যতটা পরিবাহিতা হবে সেটাই তার পরিবাহিতাঙ্ক, তাই না। তো কন্ডাক্টিভিটি অফ অ্যান ইলেকট্রোলাইট ইজ দ্য কন্ডাক্ট্যান্স অফ অল দ্য আয়নস প্রোভাইডেড বাই 1 ml অফ ইলেকট্রোলাইট, মানে প্রতি ml ইলেকট্রোলাইটে যত আয়ন তৈরি হবে তাকেই আমরা বলবো, সেই আয়নের পরিবাহিতাটাকে বলবো পরিবাহিতাঙ্ক। তার মানে পরিবাহিতাটা হচ্ছে, পরিবাহিতাঙ্কটা হচ্ছে কি প্রতি ml ইলেকট্রোলাইটের বা প্রতি ml বা প্রতি আয়তনের, ঠিক আছে, প্রতি 1 ml আয়তনের যে কন্ডাক্ট্যান্সটা, তার মানে কন্ডাক্ট্যান্স পার ইউনিট ভলিউম। ব্যাপারটা বোঝা গেছে, খুব ভালো করে পড়ো, খুব ভালো করে পড়ো, আর এই নোটটা তৈরি করো কিন্তু খুব ভালো করে।